চলুন সরাসরি শুরু করা যাক। আমাদের আজকের এই এক্সপ্লেইনারে আমরা কথা বলবো লিও টলস্টয়ের 1863 সালের সেই কালজয়ী মাস্টারপিস নিয়ে। পুরো আখ্যানটা মূলত দুটো সম্পূর্ণ আলাদা লেন্স দিয়ে দেখা যায়, একদিকে যুদ্ধ আর অন্যদিকে শান্তি। মিখাইল ক্লোডোটের আঁকাই অসাধারণ ছবিটার দিকে একবার তাকান। ঊনবিংশ শতাব্দীর রাশিয়ার বিশালতা আর প্রকৃতির কি দারুণ একটা রূপ এখানে ফুটে উঠেছে, তাই না? এই বিস্তীর্ণ প্রান্তর আর শান্ত নদীই কিন্তু সেই ঐতিহাসিক আখ্যানের পটভূমি, যা 1805 থেকে 1820 সাল পর্যন্ত নেপোলিয়নিক যুদ্ধের সময়কার গল্প বলে। আচ্ছা, তো আমাদের মূল বিষয়টা আসলে কি? কিভাবে সাধারণ মানুষের একদম ব্যক্তিগত জীবনে টানাপোড়েন একটা বিশ্বব্যাপী যুদ্ধের বিশাল আর ভয়ঙ্কর প্রভাবের সাথে জড়িয়ে পড়ে? একদিকে আমাদের দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়া, আর অন্যদিকে বিশালাকার ঐতিহাসিক ঘটনা। এই দুটোর অদ্ভুত সংঘাতই কিন্তু এই কাহিনীর সবচেয়ে বড় ভিত্তি। একটু সময়কালটা দিকে নজর দেয়া যাক। প্রথম 8টা খণ্ডে মূলত 1805 থেকে 1812 সাল পর্যন্ত বাড়তে থাকা সংঘাতের কথা বলা হয়েছে। 1805-এ নেপোলিয়নিক যুদ্ধের শুরু, এরপর 1806-এ পুলটাস্কের যুদ্ধ, মাঝে 1808 থেকে 1810 পর্যন্ত কিছু চুক্তি আর রাষ্ট্রীয় সংস্কার, আর সবশেষে 1812 সালের সেই চরম উত্তেজনা। এই পুরো সময় রেখাটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এখানেই সবচেয়ে দারুণ একটা বৈপরীত্য ফুটে ওঠে। একবার ভাবুন, একদিকে পিটার্সবার্গের হাই সোসাইটির সেলুনগুলো, যেখানে মানুষের একমাত্র চিন্তা হলো গসিপ, কে কার সম্পত্তি পাবে, সমাজে কার কত প্রভাব। আর ঠিক তার উল্টো দিকে রণাঙ্গনের ভয়াবহতা, এক হাঁটু কাদা, গায়ে ভারী ওভারকোট, আর বেঁচে থাকার জন্য নিজেদেরই যাতায়াতের সেতু পুড়িয়ে দেওয়া। আক্ষরিক অর্থেই জীবন মৃত্যুর লড়াই। সত্যি বলতে কি, সীমান্তে যখন যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে, তখনও মানুষের ছোটখাটো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাগুলো কিভাবে কাজ করে সেটা দেখাটা বেশ চমকপ্রদ। প্রিন্স ভাসিলিকে দেখুন, ভীষণ হিসেব করে নিজের সামাজিক প্রভাব কাজে লাগাচ্ছেন। পিয়ারে বেজুখভ তো হঠাৎ করেই বিশাল এক সম্পত্তির মালিক হয়ে বসে আছেন। এদিকে রোস্তভ পরিবারের ড্রয়িং রুমে চলছে তরুণদের খুনসুটি আর রোমান্স, আর দোলখভ ও কুরাগিন জুয়ার টেবিলে উড়াচ্ছে লাখ লাখ টাকা। মানে যুদ্ধ আসছে, কিন্তু মানুষের স্বভাবের কোনো পরিবর্তন নেই। চারপাশের এই মেখি আর বস্তুবাদী আচরণের মাঝে পিয়েরে কিন্তু চরম এক অস্তিত্ব সংকটে পড়েন। তার একটা কথা আছে না, কিছুই তুচ্ছ নয় আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। তিনি আসলে বুঝতে পারেন যে রাজনীতি, খেলাধুলা বা নেশার জগতে মানুষ ডুবে থাকে কেবল জীবনের আসল শূন্যতা থেকে পালানোর জন্য। এই সব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে একটা অর্থবহ জীবনের খোঁজে তার এই মরিয়া চেষ্টাটা আমাদের আসলেই নাড়া দেয়। প্রথম পর্ব, রণাঙ্গনের বিশৃঙ্খলা এবং যুদ্ধের রোর বাস্তবতা। তো মস্কোর সেই আরামদায়ক ড্রয়িং রুম ছেড়ে এবার আমরা রণাঙ্গনের কাদায় নামছি। অস্ট্রেলিস যুদ্ধের জন্য জেনারেল ওয়েরোথারের ওই সামরিক পরিকল্পনার কথা একটু চিন্তা করুন। প্রথম কলাম মার্চ করবে, দ্বিতীয় কলাম মার্চ করবে। শুনতে তো খুব গোছানো মনে হচ্ছে, তাই না? কিন্তু বাস্তবে এটা পুরোপুরি অযৌক্তিক। কারণ এত জটিল আর অনমনীয় একটা পরিকল্পনা রণাঙ্গনের সেই মুহূর্তের বিশৃঙ্খলাকে একেবারেই ধরতে পারেনি। কাগজের নিখুঁত ছক আর বাস্তব যুদ্ধের ময়দান যে আকাশ পাতাল তফাত, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, অনেক অভিজ্ঞ সেনাপতিও কিন্তু এই ব্যাপারটা জানতেন। জেনারেল ল্যাঞ্জেরেনের কথাটা শুনুন। তিনি স্পষ্টই বলেছিলেন যে শত্রুর অবস্থান আগে থেকেই জানা আছে, এমন একটা নিছক অনুমানের উপর ভিত্তি করে এত বড় পরিকল্পনা বাস্তবায়ন করাটা কতটা অবাস্তব। বাস্তব যুদ্ধের অনিশ্চয়তা নিয়ে তাদের এই সংশয়টা একদমই অমূলক ছিল না। সামরিক কৌশলের দিক থেকে দুই প্রধান নেতার মানসিকতার পার্থক্যটা দেখুন। একদিকে ফরাসি সম্রাট নেপোলিয়ন, ভীষণ সাহসী, নিজেই ব্যাটালিয়ান লিড করছেন, সৈন্যদের শোনাচ্ছেন বিজয়ের গল্প। আর অন্যদিকে আমাদের রাশিয়ান সেনাপতি কুতুজভ, একেবারে উল্টো, চরম সতর্ক, সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য মানসিক প্রস্তুতি রাখছেন এবং সামরিক কৌশলগুলো পরিচালনা করছেন খুব শান্ত আর প্রায় নিষ্ক্রিয় একটা ভঙ্গিতে। দ্বিতীয় পর্ব, অর্থপূর্ণ জীবনের খোঁজ এবং ব্যক্তিগত সংগ্রাম। এত বড় একটা জাতীয় সংকটের মধ্যেও একজন মানুষ কিভাবে নিজের জীবনের উদ্দেশ্য খোঁজে, সেটাই আসলে দেখার মতো বিষয়। পিয়ারে যখন নিজেকে শুদ্ধ করার জন্য ফ্রি ম্যাসনদের সাথে যোগ দেন, তখন তিনি কিছু বেশ গভীর দার্শনিক মতবাদ গ্রহণ করেন। যেমন ধরুন, অন্যের সাথে তুলনার মাধ্যমে আত্মজ্ঞান অর্জন, অন্তর্দ্বন্দ্বের ভেতর দিয়ে নিজেকে পরিপূর্ণ করা, আর সবচেয়ে বড় কথা, মৃত্যুর প্রতি ভালোবাসা অর্জন করা। জীবনের এই চরম অস্থিরতা থেকে মুক্তি পেতেই তিনি মূলত এই কঠোর নিয়মগুলো আঁকড়ে ধরতে চেয়েছিলেন। আচ্ছা, ব্যক্তিজীবনের এই পরিবর্তনের চেষ্টার পাশাপাশি রাষ্ট্রের কি অবস্থা ছিল জানেন? পুরোপুরি হতাশাজনক। রাশিয়ান শাসন ব্যবস্থায় চলছিল এক ভয়ঙ্কর স্থবিরতা।
স্প্যারান্সকির কথা ধার করে বলা যায়, আইন সংশোধনের জন্য তৈরি করা একটা কমিশন 150 বছর ধরে কাজ করেছে, লাখ লাখ টাকা খরচ করেছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি, জিরো আউটপুট। জোর করে কোনো প্রাতিষ্ঠানিক বা মানবীয় সংস্কার চাপিয়ে দেওয়াটা যে কতটা ব্যর্থ হতে পারে, এটা তারই একটা চমৎকার উদাহরণ। তৃতীয় পর্ব, ইতিহাসের ঘড়ির কাঁটা, ঐতিহাসিক গতির এক দারুণ রূপক। এখানে ইতিহাসের গতিপথ নিয়ে টলস্টয়ের সেই বিখ্যাত ঘড়ির রূপকটা একটু বোঝার চেষ্টা করি আমরা। একটা ঘড়ির ভেতরে যেমন অসংখ্য ছোট ছোট চাকা আর গিয়ার মিলে কাঁটাগুলোকে সামনে এগোতে সাহায্য করে, ইতিহাসও ঠিক তেমনি। কোনো একক নেতার কথায় ইতিহাস চলে না, বরং 1,60,000 রাশিয়ান আর ফরাসি সৈন্যের ব্যক্তিগত আবেগ, ভয়, জেদ আর উন্মাদনার একটা চরম বিশৃঙ্খল সম্মিলিত রূপই হল অস্ট্রেলিয়া যুদ্ধের ওই ফলাফল। বড় ঐতিহাসিক ঘটনাগুলো আসলে এভাবেই অসংখ্য সাধারণ মানুষের ছোট ছোট কাজের ফলশ্রুতি তৈরি হয়। তাহলে এখান থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? ওই যে কৌশলবিদরা কাগজে কলমে নিখুঁত সব হিসাব কষেন, আর বাস্তবের যে মাঠ পর্যায়ের অবস্থা, এই দুটোর আকাশ পাতাল ফারাকটা বোঝা। কাগজে হয়তো লেখা আছে লাখ লাখ সৈন্যের একদম নিখুঁত পরিসংখ্যান, কিন্তু সত্যি বলতে ইতিহাসের গতিপথ কখনোই স্থির সংখ্যাগুলো দিয়ে মাপা যায় না। বরং এটা নির্ধারিত হয় যুদ্ধের মাঠে থাকা সেই অগণিত মানুষের সম্পূর্ণ অপ্রত্যাশিত আর বিশৃঙ্খল বাস্তবতার ওপর ভিত্তি করে। তো আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। যদি ইতিহাস সত্যি 1,60,000 আলাদা চাকার সমন্বয়ে চলা একটা ঘড়ির মতো হয়, তাহলে কোনো একক নেতার পক্ষে কি আদৌ সবকিছুর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব? এই একটা প্রশ্নের মাঝে কিন্তু পুরো দর্শনের সারমর্ম লুকিয়ে আছে। আর এটা নিয়ে ভাবতে ভাবতেই দেখবেন এই বিশাল কাহিনীর বাকি অংশগুলো জানার জন্য একটা তীব্র কৌতূহল কাজ করছে।